এবার জানাবো খবরের বিস্তারিত। পিলখানা ট্র্যাজেডির ২ মামলায় প্রায় ১৬ বছর ধরে কারাগারে আটক ১৭৮ জনের মধ্যে আজ ১৬৮ জন বিডিআর জওয়ান জামিনে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে একে একে বের হচ্ছেন তারা। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ছাড়া কাশিমপুর ১ কারাগার থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি হতে ১২ জন সহ মোট ১৬৮ জন মুক্ত হচ্ছেন। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের মধ্যে রাষ্ট্রপক্ষের আপিলে যারা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ওই ১৫ জন বাদে সবাইকে জামিন দেওয়া হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সে সময় বিডিআরের সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। অনেক কষ্টে দিনগুলো পার হয়েছে। যাই ৫ই আগস্টের পরে যে আমরা আমাদের দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে যে আপনজন সবার মাঝে ফিরে আসতেছে। বহু ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে তারপর আসতে হয়েছে। ১৬ বছর তো তার না পাওয়ার যন্ত্রণা তো আমরা বুঝি। তার মেয়ে ছিল ২টা, তারপরেও দেখা হয়নি। বিয়ে শাদী দিয়ে বাচ্চা করতে হয়েছে, তারপরে দেখা করতে পারিনি। আমি পিলখানায় ছিলাম, একটা ঘাস ছেড়ি নাই, অপরাধটুক করি নাই। ঘাস ছেড়লে তো অপরাধটুক হয়, অপরাধটুক আমি করি নাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের মাফ করে দিছে। আমি কিছু জানি না, কিচ্ছু করি নাই। আমি আমার জজ কোর্ট খালাস দেওয়ার পরে হাইকোর্ট খালাস দিয়েছে, সুপ্রিম কোর্ট খালাস দিয়েছে, সমস্ত কোর্ট খালাস পরে ১৭ বছর পরে আল্লাহ আমার মুক্তি করছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এই যে যারা আজকে বের হচ্ছে বা আমরা ১৮,৫১৯ জন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এবং চাকরিচ্যুত হয়েছি, অন্তত তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমার বাবা ভিতরে আছে, এই ১৬ বছর থেকে বাবাকে দেখি না বা বাবার সাথে দেখা হয় না, কথা হয় না। বাবা বের হচ্ছে, আসলে অনুভূতিটা আজকে স্পিচলেস আমরা। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পাচ্ছেন ১৬৮ বন্দী। গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক, এবং কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। প্রথমেই যেতে চাই আমাদের সহকর্মী অনিকের কাছে। অনিক, দীর্ঘ ১৬ বছর পর তারা মুক্তি পাচ্ছেন, তাদের প্রতিক্রিয়া কি এবং স্বজনদের জন্য বহু প্রতীক্ষিত দিন এটি, সব মিলিয়ে কি বলছেন তারা জানাবেন। কিছুক্ষণ আগে গাজীপুরের কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে যে বিডিআর জওয়ানরা ১৬ বছর কারাগার বন্দী ছিলেন, তারা কিন্তু একে একে বের হয়ে আসছেন এবং এ পর্যন্ত কিন্তু ১৩ জন বিডিআর জওয়ান সদস্য তারা কিন্তু বের হয়ে এসেছেন এবং এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনের জায়গাটিতে এক আনন্দ এবং আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর এবং পরিবারের পরিজনরা, তাদের যে পরিবারের যে সদস্য রয়েছেন দীর্ঘদিন বন্দী ছিলেন, তারা কিন্তু বের হয়ে আসেন, তাদেরকে তারা বরণ করে নিচ্ছেন, যেহেতু দীর্ঘ ১৬ বছর কারাগারের মধ্যে ছিলেন তারা। এবং এই যে এখন দেখছেন যে বিডিআর সদস্যরা তারা কিন্তু তাদের পরিবার পরিজনকে বরণ করে নিচ্ছেন এবং যাদেরকে দেখছেন এখন এই মুহূর্তে, তারা কিন্তু সবাই কিন্তু এই ১৬ বছর কারাগারে বন্দী ছিলেন, তারা কিন্তু একে একে ১৩ জনের মতো বের হয়ে এসেছেন। তাদের কাছে আমরা একটু জানার চেষ্টা করব তাদেরকে কি কারণে, কেন আটকে রাখা হয়েছিল এবং তাদের এখন প্রত্যাশা কি বা দাবিগুলো কি রয়েছে। এই যে দীর্ঘ ১৬ বছর আপনি কারাগারে বন্দী ছিলেন, আর এই যে ১৬ বছর আপনার কেমন কেটেছে এবং কি দোষে আপনাকে কারাবন্দী করা হয়েছিল এবং আপনারা এখন কি চাচ্ছেন? আসলে আমি ১৬ বছর কারাগারে ছিলাম। কারাগার জিনিসটা হলো কষ্টের জায়গা। এখানে বলার কোনো সুযোগ নেই যে আমি শান্তিতে ছিলাম। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে শারীরিকভাবে সুস্থতা দান করেছেন। আমি জুলাই আগস্টে সকল শহীদ ছাত্রদের স্মরণ করছি এবং আপনারা এখন কি দাবি করছেন যে দীর্ঘ ১৬ বছর তো কারাগারে জেলখানায় ছিলাম, আমরা এই ১৬ বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, এটা আমরা ফেরত পাবো না। এজন্য আমরা এখন সরকারের কাছে দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধ করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমার। এবং ধন্যবাদ আপনাকে। তো এই যে আরেকজন জওয়ান সদস্যের সঙ্গে কথা বলবো, তারা এখন কি দাবি করছেন। এই যে আপনারা দীর্ঘ ১৬ বছর ছিলেন, এখন কি চাচ্ছেন? আপনাদের ১৬ বছর তো চলে গেছে জীবন থেকে। আমরা দীর্ঘ ১৬ বছর যে চলে গেছে, এই সময়টা আর তো পাবো না, ফিরে পাবো না। সরকারের কাছে আমাদের জোর দাবি যে সমস্ত নিরাপদ ব্যক্তি যারা জেলখানে এখনো বন্দী অবস্থা আছে তাদের মুক্তির ব্যবস্থা করা হোক। আর যেগুলো যেহেতু আমরা যে দীর্ঘ এখন হয়তো আমাদের একটা পূর্ণ সরকার ব্যবস্থা নাই, রাষ্ট্রীয় সরকারের রাষ্ট্রীয় পূর্ণ সুযোগ সুবিধা সহ আমাদের যেন চাকরি আমরা ফেরত পেতে পারি, সেটা দাবি। ধন্যবাদ। তো
সামিয়া, শুনছিলেন যে বিডিআর জওয়ানরা এখন বের হয়ে এসেছেন, তারা দীর্ঘ 16 বছর যেহেতু বিনা কারণে কারাগারে বন্দী ছিলেন এবং যারা এই ঘটনার সঙ্গে প্রকৃতভাবে জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার দাবি করেছেন এবং তাদের যাতে এই যে দীর্ঘ 16 বছরে যে ক্ষতি হয়েছে সেটি সরকার যাতে পুষিয়ে দেয় সেই দাবিটিও তুলেছেন। আর এখানে পরিবার পরিজন ছাড়াও কিন্তু এই যে বিডিআর জওয়ান কল্যাণ সমিতি নামে যারা কাজ করেছে দীর্ঘ সময় ধরে, তারাও কিন্তু এই বিডিআর জওয়ান সদস্যদেরকে রিসিভ করার জন্য এই কেন্দ্রীয় কারাগারের সামনে এসেছেন। সামিয়া, এই ছিল আমার কাছে আপাতত সবশেষ অবস্থা কেন্দ্রীয় কারাগার থেকে। পরবর্তী সংবাদে আমরা আবারও যুক্ত হব পরবর্তী সংবাদ নিয়ে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন আমাদের আরেক সহকর্মী রাকিব হোসেন, আমরা চলে যেতে চাই তার কাছে। রাকিব, কাশিমপুর কারাগারের সামনে আমরা দেখছিলাম স্বজনরা ফুলের মালা দিয়ে তাদের যারা মুক্তি পাচ্ছেন তাদের বরণ করে নিয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনেও নিশ্চয়ই এমনই আবেগঘন চিত্র আপনি দেখতে পাচ্ছেন, জানাবেন সেখানে কি পরিস্থিতি? আপনাকে ধন্যবাদ। আসলে কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু যেই যারা আজকে মুক্তি পাবে তাদের স্বজনরা কিন্তু অপেক্ষা করছে। একটু দেখানোর যদি চেষ্টা করি, আসলে স্বজন এবং পরিবারের যারা সদস্য রয়েছেন তারা সকাল থেকে কিন্তু অপেক্ষা করছেন যে হচ্ছে আজকে এই কারাগার থেকে হচ্ছে জামিনে মুক্ত হয়ে তারা বাড়ি ফিরবেন। তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য ফুল টুল নিয়ে আসলে স্বজনরা অপেক্ষা করছেন। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু যেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে 41 জন কিন্তু আজকে মুক্তি পাওয়ার তথ্য আমরা পেয়েছি। এই 41 জনের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। কাগজপত্র যাচাই বাছাইয়ের পরেই কিন্তু দুপুর নাগাদ আসলে তাদেরকে এই কারাগার থেকে তারা বের হতে পারবেন, এমনটা কিন্তু এখন পর্যন্ত কারা কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জানতে পেরেছি। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে দীর্ঘ 16 বছর এই যে কারাবন্দী থাকার কারণে তাদের স্বজনরা মানবেতর জীবনযাপন পার করেছেন, এমন কথা কিন্তু তারা জানিয়েছেন এবং স্বজনদের একটু আক্ষেপও আছে, ক্ষোভও আছে। সবকিছু উপেক্ষা করে আজকের দিনটা কিন্তু আসলে তাদের জন্য আসলে স্মরণীয় একটা দিন। এই দিনে তারা হচ্ছে আসলে আনন্দ উল্লাস প্রকাশ করছেন এবং পরিবারের ছোট সদস্যদের নিয়েও আপনার হচ্ছে এখানে এসেছেন। একটু যদি দেখানোর চেষ্টা করি, হ্যাঁ স্বজনদের ছোট স্বজনদেরও নিয়ে এসেছে এবং আমরা যদি একজন স্বজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আপনার স্বজন আজকে এই কারাগার থেকে হচ্ছে মুক্তি পাবে এবং মুক্তি পাওয়ার পর আপনাদের আসলে তাকে রিসিভ করার জন্য এসেছেন, আসলে অনুভূতিটা বলবেন? আচ্ছা, একটু কথা বলার চেষ্টা করি আরেকজনের সাথে যে হচ্ছে যে বিডিআর আপনাদের পরিবারের সদস্য হচ্ছে এখান থেকে বের হবেন, যদি একটু অনুভূতি বলেন আসলে এই দীর্ঘ 16 বছর পর। দীর্ঘ 16 বছর অনুভূতি কি বলবো, আমার দুটা মেয়ে আছে বুঝছেন, যে আমার দুটা মেয়ে নিয়ে আমি কালকে আসছি, কালকে থেকে অপেক্ষা করতেছি। তো অপেক্ষা তো করা এখন আমরা খুবই আনন্দিত, কারণ আমরা কখনো এটা আশা করি নাই যে ওই মানে শেখ হাসিনা আমরা তো কোনো আশাই করি না যে আসতে পারবে, কিন্তু সরকার চেঞ্জ হওয়ার পর যে আশা ছিল যে আল্লাহ দিলে কিছুদিনের মধ্যে বাইরে আসবো, এখন আমাদের আল্লাহ দিলে জামিন হয়েছে। আমরা অনেক আনন্দিত যে আমাদের আর কোন মানে কারামুক্ত মানে জামিনে মুক্ত হওয়ার পর কি প্রত্যাশা করছেন, কোনো কিছু প্রত্যাশা করছেন কিনা? হ্যাঁ, প্রত্যাশা করতেছি, অবশ্যই প্রত্যাশা করতেছি। আমরা যে 16 বছর কষ্ট করছি, কারণ আমাদের বিডিআর ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলি কষ্ট করছে, কারণ বোঝেন তো একটা স্বামী ছাড়া একটা মহিলা একটা বাচ্চা নিয়ে চলা কত কষ্টকর। কারণ আমরা চাই, আমরা দাবি ঠিক আছে, আমাদের কোনো অন্যায় ছিল না, তা আমাদের চাকরি ফেরত দিবে, আমাদের যা আছে আমাদের 16 বছর ফেরত দিবে। যেমনটা বলছিলেন আসলে এখানে যেই স্বজন অপেক্ষা করছেন উনি বলছেন যে ওনার মানে প্রিয়জনকে হচ্ছে দীর্ঘ 16 বছর আসলে এই কারাবন্দী থাকতে হয়েছে, তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং চাকরিচ্যুত হয়েছেন। তো চাকরি পুনর্বহালের পাশাপাশি আসলে তারা ক্ষতিপূরণও দাবি করেছেন। এখন পর্যন্ত যদি বলি আসলে অপেক্ষা করছেন দুপুর নাগাদ হচ্ছে তারা হচ্ছে কারাগার থেকে বের হবেন, এমনটা কিন্তু এখন পর্যন্ত জানা গেছে। এর পরবর্তী সংবাদে নিশ্চয়ই আরো তথ্য জানাতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ। জুলাই বিপ্লবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই ইমেজ সংকটে পুলিশ বাহিনী। অভিযোগ দুর্নীতি ও রাজনৈতিক বলয়ের কারণেই জন আস্থা হারায় সংস্থাটি। এমন বাস্তবতায় 2025 সাল ঘিরে জনবান্ধব পুলিশিং এখন চ্যালেঞ্জের মুখে, কারণ চলতি মাসের গত 20 দিনে দেশে কয়েকটি খুন, ছিনতাই ও চুরির ঘটনা ঘটে। পুলিশ বলছে অপরাধ কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন পুলিশের জবাবদিহিতা ও দুর্নীতি মুক্ত করতে পারলেই জননিরাপত্তা সম্ভব। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে, বাড়তে থাকে নানা অপরাধ। এমন বাস্তবতায় 2025 সাল ঘিরে অপরাধ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কিন্তু গত ২০ দিনে দেশের কয়েকটি স্থানে ছিনতাই, চুরি ও খুনের ঘটনা ঘটে। গত ৯ দিনে মৌলভীবাজারই ৫ জন খুন হন। আর ঢাকার এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্য কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পল্লবীত খুন হন একজন। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। গোয়েন্দা তথ্য বলছে, বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা। নানা ইস্যু নিয়ে সংঘটিত হচ্ছে অপরাধ। পুলিশের পরিসংখ্যান বলছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে ৩,২২৮ জন খুন হয়েছেন। গড়ে প্রতি মাসে ৩৫৫ জন হত্যার শিকার হয়। শুধু আগস্ট মাসেই ৬২৮ জন খুন হন। পুলিশ বলছে, জনমনে আস্থা ফেরানো, লুট ও অস্ত্র উদ্ধার ও অপরাধ কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সংস্থাটি। হ্যাঁ, নতুন বছরে আমাদের মূল যে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল রাখা এবং এটিকে আরও কিভাবে সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা যায়, সমাজ থেকে অপরাধের মাত্রাটাকে যেন আরও কমিয়ে নিয়ে আসা যায়, অপরাধের মাত্রাটাকে যেন কমিয়ে আনা যায় এবং পাশাপাশি অপরাধীকে যেন দ্রুততার সাথে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেটি যেন আমরা করতে পারি, সে লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। পুলিশকে সবার আগে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে, এমনটা মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। বলছেন, পেশাদারিত্ব, জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অপরাধ কমে আসবে। দেশের মানুষের নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখে আইন শৃঙ্খলার বিষয়টিকে প্রাধান্য দিয়ে যে ব্যবস্থাগুলো বা কাজগুলো করা দরকার তারা সেটি করবে। ২০২৫ সালে পুলিশকে কিন্তু তার সংস্কারমূলক ব্যবস্থা, চিন্তা এবং তার ভাবনার মধ্যে দিয়েই কিন্তু মানুষের কাছে এই আস্থার জায়গাটা তৈরি করতে হবে যে আগের পুলিশ আর নেই। এখন সেটাও কিন্তু মানুষ মূল্যায়ন করবে পুলিশের কাজের মাধ্যমে। সেই সাথে মনোবল বৃদ্ধি করে পুলিশকে জনগণের হয়ে সার্বক্ষণিক মাঠে থাকার পরামর্শ আসে বিশেষজ্ঞদের কাছ থেকে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ৪ কোটি ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংগঠন এফবিসিসিআইতে চলছে অসন্তোষ। নির্বাচিত প্রতিনিধি না থাকায় সংগঠনটি এখন অনেকটাই অভিভাবকহীন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ১২০ দিনের মধ্যে নির্বাচনের কথা বলে প্রশাসক বসানো হলেও তার মেয়াদ আরও ১ দফা বাড়ানো হয়েছে সংগঠনটিতে সংস্কারের জন্য। তবে অভিযোগ, সংস্কারের নামে টালবাহানা চলছে নির্বাচন নিয়ে। বিগত সময়ে বড় ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে সরকারের থেকে দাবি আদায় করতে পারলেও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সেই সুযোগ ছিল না। দাবি আদায়ে তাদেরকে দ্বারস্থ হতে হয়েছে এফবিসিসিআইয়ের। তবে অভিযোগ ছিল, ব্যবসায়ী সংগঠন হলেও এফবিসিসিআই সরকারের এজেন্ডাই বাস্তবায়ন করেছে। তাই আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষোভের মুখে শীর্ষ ব্যবসায়িক সংগঠনটির বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসায় অন্তর্বর্তী সরকার। বর্তমানে সংস্কারের নামে এফবিসিসিআইতে যারা বিভিন্নভাবে কথাবার্তা সহায়কের ভূমিকা পালন করতেছে, তারা ওই সহায়কের পদটা ধরে রাখার জন্য সংস্কারের নামে কালক্ষেপণ করতেছে। সংস্কারের নামে বিভিন্ন রকমের টালবাহানা শুরু করে দিয়েছে। ১২০ দিনের জন্য অ্যাডমিনিস্ট্রেটর আসছিল, সে আরও বাড়াই দিয়েছে ৪ মাস। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের নেওয়া সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ নিয়ে আপত্তি থাকলেও দীর্ঘদিন ধরে এফবিসিসিআই অভিভাবকহীন হওয়ায় তা নিয়ে কথা বলতে পারেননি তারা। প্রতিটা সেক্টরেই কিন্তু প্রবলেম দেখা দিয়েছে, বিশেষ করে ভ্যাট, ট্যাক্স, এগুলো বিষয়ে কথা বলার জন্য কিন্তু আপনার প্রশাসক সাহেব কিন্তু উনি যা করার দরকার উনি কিন্তু করছে না। ব্যবসায়ীরা এফবিসিসিআইর কাছে যাবে, তার সমস্যা নেই। আজকে যে দেখুন হঠাৎ করে ব্যাট বেড়ে দিল, ৩ মাসের ভিতরে যদি আপনি টাকা পরিশোধ না করেন আপনি খেলা হয়ে যাবেন। যে ব্যাটে তো অনেক লোক খেলা হয়ে যায়, তো ব্যবসা করবে কিভাবে? বিগত সময়ে ৮০ জন পরিচালকের মধ্যে ৫৭ জনই ছিল মনোনীত। বাকি ২৩ জনের জন্য নির্বাচন হলেও এফবিসিসিআই বোর্ডের নিয়ন্ত্রণে থাকত সরকারের দলীয় লোক। এজন্য সংগঠনটির গঠনতন্ত্র সংশোধনের কাজ করছে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। বাণিজ্য উপদেষ্টা সাথে মিটিং করে এসেছি, তিনি আমাদের প্রস্তাবনার সাথে একমত পোষণ করেছেন এবং অতি শীঘ্রই আমাদের যে সংস্কার, সেই সংস্কারটা বাস্তবায়ন হবে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এবং সংস্কার বাস্তবায়নের পরেই নির্বাচন ঘোষণা হবে। এবং উনি বলছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি সংস্কার হয় তাহলে অবশ্যই আপনারা জানেন নির্বাচনেরও একটা ৯০ দিনের বিষয় থাকে, এই ৯০ দিনের মধ্যেই নির্বাচন হবে। ব্যবসায়ীদের স্বার্থ দেখবে এমন এফবিসিসিআই গড়ে তুলতে নির্বাচনের দাবি সংশ্লিষ্ট সবার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। মাঘের শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। ঠাকুরগাঁওয়ে ভোর থেকে বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। মাঘ মাসের প্রথমাংশে শীতের ছোঁয়া লেগেছে রাজধানীতেও। রাত থেকে কুয়াশার সাথে বইছে শীতল হাওয়া। এদিকে আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের দেখা না পাওয়ায় তীব্র শীত অনুভূত হয়। শীতের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। এদিকে চুয়াডাঙ্গায় ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। আগামী রবিবার থেকে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস রয়েছে। কাজে যাইতে তো কষ্টই হয়। কালকের থেকে মনে করেন যে আজকে আবহাওয়া একটু বাতাস বেশি, ঠান্ডা বেশি, কুয়াশাও খুব, বাতাস বজে, এত ঠান্ডা কুয়াশা বেশি হয়ে গেছে। শীতের আরও খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নবীন হাসান। নবীন, মাঘের প্রথমাংশে এসে তো আজ শীত বেড়েছে কিছুটা। ঠাকুরগাঁওয়ে আজ শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে জানাবেন, এবং সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে বলে জেনেছি। আবহাওয়া অফিস কি বলছে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি ভোর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এই কুয়াশার কারণে এবং উত্তরের যে হিমেল হাওয়া, এই উত্তরে হিমেল হাওয়ার কারণে কিন্তু ঠাকুরগাঁয়ে আজকে শীত বেশি অনুভূত হচ্ছে। আমি যদি গত 2-3 দিনের চিত্র বলি, গত 2-3 দিন ধরেই কিন্তু ঠাকুরগাঁয়ে সূর্যের দেখা মেলে নেই। আজকে কিন্তু এখন পর্যন্ত সূর্য ওঠে নেই এবং সকাল থেকেই কুয়াশায় ঢাকা রয়েছে পুরো জেলা। আমি যদি আমার সহকর্মীর মাধ্যমে একটু দেখাতে চাই, ঠাকুরগাঁয়ে সকাল থেকেই কিন্তু ঝিরঝির করে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো এবং এখন পর্যন্ত সূর্য উঠে নাই। এবং গতকালকেও আমরা লক্ষ্য করেছি এবং গত পরশু লক্ষ্য করেছি কিন্তু ঠাকুরগাঁয়ে সূর্য ওঠে নাই। এতে কিন্তু দিন মজুর যারা নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল মানুষের কিন্তু দুর্ভোগ বেড়েছে। আপনারা জানেন যে উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে কিন্তু প্রতি বছরই শীতের দাপট অনেক বেশি থাকে, কারণ হিমালয় পর্বতের খুব কাছে হওয়ায় কিন্তু এই জেলায় শীতের দাপট বেশি থাকে এবং এই শীতে কিন্তু সবচেয়ে দুস্থ, অসহায় এবং ছিন্ন মানুষেরা কষ্ট পায়। আপনি জানেন যে ঠাকুরগাঁয়ে যে পরিমাণ শীতবস্ত্রের চাহিদা, সেই পরিমাণ কিন্তু শীতবস্ত্র বরাদ্দ হয় না এই জেলায়। এই কারণে কিন্তু যারা ছিন্নমূল স্টেশন এলাকায় থাকে বা পথঘাটে বসবাস করে, তাদের জন্য কিন্তু এই শীত দুর্ভোগ নিয়ে আসে। আমার সাথে কথা হয়েছে ঠাকুরগাঁও সিভিল সার্জনের, তিনি বলছেন এই শীত এলেই কিন্তু ঠাকুরগাঁয়ে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়ে এবং এতে কিন্তু আমরা লক্ষ্য করেছি গত 3 মাসে কিন্তু ঠাকুরগাঁয়ে শিশু মৃত্যুর হারও বেড়ে গিয়েছে, প্রায় 30 জনের মতো শিশু মারা গিয়েছে। এছাড়াও কিন্তু ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে সামিয়া, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ। নবীন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উত্তেজনা কিছুটা কমলেও এখনও উদ্বেগ উৎকণ্ঠায় লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের বাসিন্দারা। 3 বিঘা করিডোর দিয়ে ভারী যানবাহন চলাচলে বিএসএফ নিষেধাজ্ঞা আরোপ করায় বেড়েছে ভোগান্তি। আতঙ্কে এরই মধ্যে বসতি সরিয়ে নিয়েছেন অনেকেই। উৎপাদিত কৃষি ফসল পরিবহন নিয়েও দুশ্চিন্তা কাটছে না চাষিদের। তবে শিগগিরই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস দিয়েছে বিজিবি। ভারতের অভ্যন্তরে এক টুকরো বাংলাদেশ, 22 বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদের নাম দহগ্রাম। 1985 সালে দহগ্রামকে ইউনিয়ন ঘোষণা দিয়ে যুক্ত করা হয় পাটগ্রাম উপজেলার সাথে। বর্তমানে প্রায় 22,000 বাংলাদেশের বসবাস। তবে ভারতের 3 বিঘা করিডোর ব্যবহার করে চলাচল করতে হয় তাদের। 2011 সাল থেকে 24 ঘন্টা যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয় করিডোর, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর করিডোরে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিএসএফ। সম্প্রতি কয়েকটি সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে 2 দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে বেশি বিপাকে লালমনিরহাটের দহগ্রামের মানুষ। আমরা যেগুলো চলাচল করি তাহলে তো আমাদের সমস্যা, এই সমস্যাটা আমাদের কে দেখবে? কি করব আমরা, কোথায় পালাবো? আমরা খুব ভয়তে আছি। এইভাবে আতঙ্কে দহগ্রাম থেকে বসতি সরিয়ে নিয়েছেন অনেকেই। উৎপাদিত ফসল নিয়েও বিপাকে চাষিরা। আমরা যে ভুট্টা আবাদ করছি, ভুট্টা অবস্থা কেমন করে নিয়ে যাব, মেহনত করে নিয়ে গিয়ে আমাদের তো পোষায় না। 5ই আগস্ট থেকে মনে করেন এগুলা ট্রাক ঢুকতে দিচ্ছে না, একটা বাস ঢুকতে দিতেছে না। কৃষকের এই সমস্যা নিরসনে অসহায় কৃষি বিভাগও। এখন তারা তাদের রাস্তায় ভারী যানবাহন চলতে দিবে না, এটা তো তাদের বিষয়। এটা তো এখানে আমাদের তো কোনো করণীয় নেই। কৃষকদেরকে ওইভাবে আমরা কি সাপোর্ট দেবো? আমাদের তো ওইরকম কোনো সাপোর্ট দেওয়ার কোনো স্কোপ নেই। 2 দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের কথা জানিয়েছে বিজিবি। এটা যেহেতু অনেকগুলো ইস্যু আছে একসাথে, সবগুলো
প্রবলেমই হয়তো আপনার সামনে যে ডিজিএলটি আছে ওখানে এইখানকার সকল প্রবলেম নিয়েই ডিসকাস হবে এবং হোপফুলি এগুলো সবই সেটেল হয়ে যাবে ইনশাল্লাহ। 2011 সালের সেপ্টেম্বর থেকে দহগ্রাম আঙ্গরপোতার এই করিডোর সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়, কিন্তু পরিবর্তিত সময়ে এই করিডোর নিয়ে যেন নতুন করে কোনো ষড়যন্ত্র তৈরি না হয় সেদিকে সজাগ থাকার পাশাপাশি সব ধরনের যান চলাচল নির্বিঘ্ন করার দাবি স্থানীয়দের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, দহগ্রাম, লালমনিরহাট। নানা প্রতিকূলতার মধ্যে উপকূলীয় জেলা পটুয়াখালীতে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। স্বল্প সময়ে বেশি লাভবান হওয়ায় এই অঞ্চলের কৃষক আলু চাষে ঝুঁকছেন। ভালো ফলন পেতে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ভোর থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে আলু চাষে ব্যস্ত উপকূলীয় জেলা পটুয়াখালীর কৃষক। বীজ সংকট, সারের দাম বৃদ্ধির পরও গলাচিপা, দশমিনা, বাউফল, রাঙাবালিতে আলু চাষ করছেন কৃষক। অন্যান্য ফসলের তুলনায় সময় কম ও লাভ বেশি হওয়ায় আলু চাষে ঝুঁকছেন কৃষক। তবে বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির প্রভাবে আলুর দাম কিছুটা বাড়বে বলে শঙ্কা। বীজ আলুর দাম এবছর গেলবারের চেয়ে এবছর বেশি, খরচ বেশি পড়ে যায়। সারের প্রতি বস্তার দাম বেশি, হেপার আলুর দাম বেশি, হেপার বইয়ের দাম বেশি, মানে সব জিনিসের এবছর দাম বেশি। এই জিনিসটা সবচেয়ে আলুর উপরেই পড়বে। আলু ওই বিআইডিসির প্রজেক্টের গুনিয়া সারেরা বীজ আলু দেশে সহযোগিতা করছে, এই মাধ্যমে প্রজেক্ট করতে পারছি, নালে আমরা করতে পারতাম না। চলতি বছর জেলায় সানশাইন, অ্যাস্টারিক্স, ডায়মন্ড জাতের আলুর বীজ বপন করা হয়েছে। ফলন ও দাম ভালো পেলে কৃষক লাভবান হবেন। ব্যস্ত সময় পার করি, সবাই মিলে আলুর কাজ করি। পরীক্ষা শেষে আমরা এই আলু খেতে আলুর কাজ করতেছি, সবাই মিলে জিলে এই যে আমরা 4-5 জন আছি। এখন যে কাজ কাম চলতে আছে, এখন তো মানুষ পাওয়া যাচ্ছে না, তাই নিজেরাই স্কুল বাদ দিয়ে খেতে খামারে কাজ করা লাগতেছে। শীতের সময় পোকামাকড় থেকে বাঁচতে ও ভালো ফলন পেতে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আলুর দাম এবার একটু বেশি হওয়ায় সাধারণ যারা কৃষক, যারা আগে করতো না, তারাও এখন চাষাবাদ করার আশা পোষণ করছে এবং আমাদের কাছে বীজের জন্য আমাদের সাথে যোগাযোগ করছে। তো আমরা বিডিসির মাধ্যমে তাদেরকে বীজ ক্রয় করতে বলছি এবং ওখান থেকে তারা ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে। এবং চলতি বছর পটুয়াখালীতে 1050 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। মেক্সিকো থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অনুপ্রবেশকারীদের অবৈধ এলিয়েন আখ্যা দিয়ে সীমান্তে 1500 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতর ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে 24টি মামলা হয়েছে। সীমান্তে যুদ্ধ ঘোষণা করেছেন দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতায় বসা ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো থেকে অনুপ্রবেশকারীদের অবৈধ এলিয়েন আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। এ কাজে বিমান সহায়তা সহ দক্ষিণ সীমান্তে 1500 সেনা পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে সেনারা আইন প্রয়োগে জড়িত থাকবে না। প্রাথমিকভাবে শারীরিক বাধা এবং অন্যান্য সীমান্ত মিশন পরিচালনা করবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া এবং সান ফ্রান্সিসকো শহরে 22টি ও বোস্টন এবং সিয়াটলের ফেডারেল আদালতে 2টি মামলা করা হয়েছে। এছাড়া অঙ্গরাজ্য ও শহরগুলোর কর্তৃপক্ষের পাশাপাশি এই আইনি লড়াইয়ে অংশ নিয়েছে বিভিন্ন নাগরিক অধিকারের সংগঠনগুলো। 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ বন্ধ করে দিবেন তিনি। এদিকে অবৈধ অভিবাসীদের অপরাধী হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে থাকা এমন লাখো অভিবাসীকে ফেরত পাঠানো হবে। অবৈধ কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দিলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।